বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বেনজির সংঘাত দেখা গেল। এক প্রাক্তন বিজেপি নেতা, প্রাক্তন বিজেপি সাংসদ বনাম বর্তমান বিজেপি সাংসদের মধ্যে। কোথায় হলো? দ্বিতীয় হুগলি সেতুর মাঝামাঝি জায়গায়। জায়গাটা এমন একটা জায়গায় বেছে নেওয়া হলো যেখানে সাধারণ নাগরিক হলে তার বিচার হতো, তাকে গ্রেপ্তার করা হতো এবং শুধু তাই নয়, যানজট তৈরি করার জন্য তাকে অপরাধী হিসাবে সাব্যস্তও করা হতো। কিন্তু একজন মন্ত্রী রাজ্যের, আর একজন বিজেপির সাংসদ, তমলুকের সাংসদ, একজন কলকাতা হাইকোর্টের প্রখ্যাত বিচারপতি, যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সকলের সামনে উন্মোচিত করেছেন বলে দাবি করেন, যিনি একটা সময় এ রাজ্যের সাধারণ নাগরিকের কাছে ভগবান বলে যাকে চিহ্নিত করা হতো, তিনিই আবার চাকরির মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগে পদত্যাগ করে তিনি চলে যান বিজেপিতে, এবং বিজেপিতে গেলেন যেই তিনি তমলুক থেকে নির্বাচিত হয়ে সাংসদ হলেন। অন্যজন আসানসোলের বিজেপির প্রাক্তন সাংসদ, যার ভোট প্রচারে এসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন মুঝে বাবুল চাইয়ে। এই কথা বলার জন্য আসানসোলের মানুষ নাকি লক্ষ লক্ষ ভোটে বাবুল সুপ্রিয়কে জয়লাভ করিয়েছিলেন। সেই বাবুল সুপ্রিয় কিছুদিন বিজেপিতে থাকার পর যখন মন্ত্রিত্ব চলে গেল, ক্ষোভে দুঃখে অভিমান তার মধ্যে ঝরে পড়ল, তিনি চলে এলেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বিজেপি ছাড়লেই তৃণমূলের আসার পথ সুগম হয়ে যায়, তৃণমূলে যোগ দিলেন। এরপরে আমরা দেখলাম সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিলেন এবং রাজ্যের মন্ত্রী হলেন, বা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করলেন সুব্রত মুখার্জির জায়গায়, তিনি জিতে রাজ্যের মন্ত্রী। অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের তমলুকের সাংসদ, মাননীয় সাংসদ, তিনি বিচারপতি হিসাবে দক্ষতার পরিচয় দিয়েছেন, যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছেন। সে নিয়ে আমরা বলবো না, তার বিচার ব্যবস্থার মধ্যে তার ত্রুটি ধরার ক্ষমতা আমাদের নেই। কিন্তু তিনি সাংসদ হিসাবে কতটা ব্যর্থতা, কতটা সফল হয়েছেন, সম্প্রতি সংবিধান এর উপর আলোচনা সভায় তার বক্তব্য, যেটা আমরা ইউটিউবের স্টোরিতে দিয়েছিলাম, এই ইউটিউবের শর্টে দিয়েছিলাম, শর্ট ইউটিউবে দিয়েছিলাম, আপনারা দেখে নিতে পারেন তার বক্তব্য। তিনি সংবিধানের ৭৫ বছর নিয়ে আলোচনা করতে গিয়ে যে ভাষায়, বাংলা ভাষাতেই বক্তব্য রাখতেই পারেন, বাংলা যেহেতু ভাষা একটা এবং ভারতের সংবিধানগত তার কথা বলার অধিকার আছে সেই ভাষাতে, তিনি বাংলায় ভাষণ দিচ্ছিলেন। সেখানে দেখলাম যতটা ভাষণ তিনি সংবিধানের উপরে ব্যয় করেছেন, তার চেয়ে বেশি ব্যয় করেছেন রাহুল গান্ধীর পোশাক নিয়ে। সংবিধানে কোথাও বলা নেই যে সংসদে গেঞ্জি পরে যাওয়া যাবে না, অর্থাৎ সংসদে পোশাক বিধি বলে কিছু নেই সংসদে। এটা হয়তো উনি জানতেন না, বলেছেন তিনি তেনার মতো করে। বাধ্য হয়ে স্পিকারকে বলতে হয়েছে যে না, আপনি সংবিধানের মধ্যে কথা বলুন, সংবিধানের বিষয়ে আলোচনা চলছে সেটা নিয়ে বলুন। অন্যদিকে বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ ছিলেন, সে কি করেছেন না করেছেন সেসব ইতিহাস হয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসে ঢোকার পর তিনি এখন রাজ্যের মন্ত্রী। দুজনে যাচ্ছিলেন, একই দিকে যাচ্ছিলেন, হাওড়ার দিকে যাচ্ছিলেন। একজন হাওড়াতে বাড়িতে যাবেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো হাওড়ার দিকে যাচ্ছিলেন কোথাও একটা, কিন্তু বাবুল সুপ্রিয় তার হাওড়ার বাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার পথে বাবুল সুপ্রিয়র বক্তব্য হচ্ছে, যাওয়ার পথে দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে গাড়ি, তার স্পিডটা অনেক বেশি এবং তিনি স্পিডে যাচ্ছেন এবং গাড়ির হুটার জ্বালাচ্ছে, হুটার বাজাচ্ছেন, সেটা তার খারাপ লেগেছে এবং তিনি দেখলেন যে একটা অ্যাকচুয়ালি পুলিশের গাড়ি নয়, এটা অন্য একটা গাড়ি, সাধারণ কোনো এমপি টেমপির গাড়ি হবে ভেবে তিনি একটু এগিয়ে গেলেন। তারপরে বললেন কেন এত জোরে গাড়ি চালাচ্ছ। তিনি কাঁচটা নামিয়ে ওই গাড়ির ড্রাইভারকে বললেন, তিনি একটা কি বললেন, বলার পরেই উনি নামলেন গাড়ি থেকে, নেমে
উনি কথা বলছিলেন, ঠিক সেই সময় নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকের সাংসদ, তিনি নাকি কিছু একটা অশ্লীল শব্দ বাবুল সুপ্রিয়কে লক্ষ্য করে বলেছেন। বাবুল সুপ্রিয় তখন গাড়ি দাঁড় করিয়ে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হন। তারপরে তিনি বলেন যে আপনি চাকরি খেয়ে নিয়েছেন, সাধারণ মানুষের চাকরি খেয়ে নিয়েছেন। তখন উনি উনাকে বলেছেন তোমরা চাকরি দেওয়ার নাম করে টাকা খেয়েছো। এই নিয়ে একটা রাজনৈতিক পলিটিক্যাল কথাবার্তা সেখানে চলে। শেষ পর্যন্ত জানা যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি সরি বলে চলে গেছেন, বলছেন আর কি বাবুল সুপ্রিয়র কথা অনুসারে। বাবুল সুপ্রিয়র বক্তব্য মেলালে এটা বোঝেই। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আমাকে উনি অশ্লীল শব্দে গালাগালি দেন, অশ্লীল কথাবার্তা বলেন, সেজন্যই আমি তার প্রতিবাদ করেছিলাম। তো এখানে আমরা যদি একটু বাবুলের কথাই বলি, যেটা ডিজিটাল আনন্দবাজার যে খবরটা প্রকাশ করেছেন, উনি দাবি করেছেন যে তিনি নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন, সেই সময় পেছন থেকে হুটার বাজিয়ে প্রচণ্ড গতিতে একটি গাড়ি আসছিল। সেটি বাবুলের গাড়িকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে। বাবুল সেই সময় মুখ বার করে অপর গাড়ির চালককে ঠিকভাবে গাড়ি চালানোর কথা বলেন। বাবুলের দাবি তিনি দ্বিতীয় গাড়ির চালককে বলেন, এভাবে গাড়ি চালাচ্ছেন কেন? আপনি তো লোককে মেরে দেবেন, আমার গাড়ির সঙ্গে ঠেকে গেলে তো দুর্ঘটনা ঘটে যাবে। তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সেই সময় দ্বিতীয় গাড়ির পেছন থেকে কে একজন, মন্ত্রীর দাবি সেই সময় দ্বিতীয় গাড়ির পেছন থেকে কেউ একজন চালা দে বলে ওঠেন, গাড়ি নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন চালককে। এরপরে দ্বিতীয় গাড়িটি কিছুটা এগিয়ে যাওয়ার পর সেটিকে আবার থামান বাবুল। তার দাবি সেই সময় গাড়ির পেছনের আসনে বসেছিলেন তমলুকের বিজেপি সাংসদ, গাড়িতেও এমপি তমলুক লেখা ছিল বলে দাবি তৃণমূল নেতার। বাবুল জানান তিনি সাংসদকে দেখতে পেয়ে গাড়ির পেছন দিকে কি কথা বলার চেষ্টা করেন, গাড়ির চালককে সঠিকভাবে চালানোর কথা বলতে অনুরোধ করেন। বাবুলের দাবি সেই সময় সাংসদ তাকে যা করেছে বেশ করেছে, তাকেও গালিগালাজ করা হয় বলে দাবি বাবুলের। ততক্ষণে দুই নেতার বচসায় আশেপাশের স্থানীয় মানুষজন ভিড় জমে যায়। স্থানীয়দের দাবি যখন বাবুল সাংসদকে ক্ষমা চাওয়ার জন্য বলেন, ক্ষমা না চাইলে সাংসদকে গাড়ি তিনি এগোতে দেবেন না, কথাও তিনি বলেন। বাবুলের দাবি সাংসদ তার কাছে ক্ষমা চাওয়া তো দূর, বরং পুনরায় তাকে গালিগালাজ করেন, যা বলেছি বেশ করেছি আবার বলবো, এমন কথাও বিজেপি সাংসদ তাকে শুনিয়েছেন বলে দাবি তৃণমূলের মন্ত্রী তথা বিধায়কের। বাবুলকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রায় 15-20 মিনিট ধরে এই বচসা চলে। স্থানীয় সূত্রে যে খবরটা আমরা পেয়েছি, বাবুলের দাবি সাংসদ গাড়ি থেকে নামেননি, ক্ষমাও চাননি। মন্ত্রী এই প্রসঙ্গে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিজিতের বক্তব্য, বেপরোয়া গতি থাকলে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করত। তার দাবি গাড়ির সামনে এমপি তমলুক লেখাটা দেখতে পান বাবুল, সেটা দেখেই বাবুল নিজেই গাড়ি চালিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ান। উল্টে বাবুল সাংসদের গাড়ির সামনে গালিগালাজ শুরু করেন। তার বক্তব্য, প্রথমে তিনি বুঝতে পারেননি ওই গাড়িতে বাবুল রয়েছেন। মন্ত্রী গাড়ি থেকে নামার পর তিনি বুঝতে পারেন। তর্কাতর্কির সময় গাড়ির জানালা দিয়ে বাবুল হাত প্রবেশ করান বলে দাবি সাংসদের। অভিজিৎ জানান এর ফলে তার মোবাইলে হাত থেকে পড়ে যায়, সেটিরও কিছুটা ক্ষতি হয়। বাবুল মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি বিজেপি সাংসদের। অভিজিৎ বলেন, মত্ত অবস্থায় বাবুল সুপ্রিয় বেশ কিছুক্ষণ লাফালাফি করেন, চিৎকার চেঁচামেচি করেন, তার ভিডিও রয়েছে আমার কাছে। সাংসদের দাবি তিনি মানুষের চাকরি খেয়েছেন বলে মন্তব্য করেন বাবুল। তার জবাবে তিনিও বলেছেন, তাতে আপনার গায়ে জ্বালা করছে কেন? আপনারা তো চাকরি বিক্রি করেছেন। এই ঘটনাটি অভিজিৎ আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। অভিজিৎ আইনের দ্বারস্থ হবেন, এটা বলেছেন অভিজিৎ। এখন প্রশ্ন উঠেছে যে এই যে বাবুল অভিজিতের সেতু যুদ্ধ হলো, অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুর উপরে যে যুদ্ধটা হলো, এটা যদি সাধারণ নাগরিকরা করতেন তাহলে কি হতো, তাদের কি হতো? তো এইটা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন প্রতাপ বসু নামে এক সমাজকর্মী। তার প্রশ্ন, প্রভাবশালী বলেই কি ছাড় পেলেন দুজন? প্রতাপের দাবি, দুজনের বিরুদ্ধেই অভিযোগ মারাত্মক, তাই সেই অভিযোগ খতিয়ে ব্যবস্থা গ্রহণ করে তৈরি হোক দৃষ্টান্ত। দুই রাজনৈতিক ব্যক্তিত্বের একে অন্যের বিরুদ্ধে তোলা অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ, এমনই দাবি প্রতাপের। দুজনই পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধি, একজন লোকসভায় যান, অন্যজন বিধানসভায় যান। দ্বিতীয়জন
দ্বিতীয়জন আবার মন্ত্রীও, প্রথমজন আবার প্রাক্তন বিচারপতিও। আমার মনে হয় গতকাল যে ঘটনাটা ঘটিয়েছেন, অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, তা সুষ্ঠু পরিবেশকে নষ্ট করেছেন। তার প্রশ্ন দ্বিতীয় পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। তার একটা অংশে এই দুজনের কারণ যেভাবে যানজট তৈরি হয় তা নিয়ে পুলিশ অফিসারেরা কি তাদের বিরুদ্ধে কোনো রকম আইনজ্ঞ ব্যবস্থা গ্রহণ করেছেন? এটা যদি সাধারণ মানুষ হতো কী হতো? প্রতাপের বক্তব্য, গোটা ঘটনা পুলিশ তদন্তের প্রয়োজন আছে। অর্থাৎ মানুষ যাতে বোঝেন আইন সকলের জন্য প্রযোজ্য। এটা সত্যি কথা, আইন সকলের জন্য প্রযোজ্য হওয়া উচিত। কারণ একজন মন্ত্রী, একজন সাংসদ দাঁড়িয়ে যেভাবে বেনজির সংঘাত করলেন, একে অপরকে গালাগালি দিলেন, একে অপরের তর্কযুদ্ধে বেঁধে গেল, তাতে আর যাই হোক বাংলার সংস্কৃতি কিন্তু লজ্জা পেল, বাংলার লজ্জা পেল। কিন্তু এই ঘটনাটা যদি সাধারণ নাগরিকরা করতেন, যদি কোনো বাসের কন্ট্রাক্টর করতেন, যদি কোনো গাড়ির চালক যদি করতেন, তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতেন না কলকাতা পুলিশ বা হাওড়া পুলিশ? কেন নীরব হয়ে আছেন জানতে চাই আমরা। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।